সরকার দুর্নীতি দমন কমিশন করেছে যাতে দুর্নীতির যে স্রোত, এই স্রোতটা যাতে ঠেকানো যায়। তো তিনি একটি প্রশ্ন তুলেছেন যে বিভিন্ন দপ্তরে দুর্নীতির উৎসমুখ খোলা রেখে সেখান থেকে যদি দুর্নীতির সাইক্লোন আসে তাহলে দুদকের পক্ষে একার পক্ষে সম্ভব না। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে দুর্নীতি যারা করে তারা বিভিন্ন দপ্তরে, আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠান, আপনি যেটি বলেছেন এটা আমি ধন্যবাদ জানাই, যে অনেক প্রতিষ্ঠান এরকম মনে করে যে তাদের দুর্নীতি সম্পর্কে নিউজ করলে পরে সাংবাদিকরা ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, কিন্তু আপনি বলছেন যে না, সেটা ঠিক না, ভাবমূর্তির প্রশ্ন না, সত্য যদি হয় তাহলে আমরা বিচারটা নেব। তা আমরা দেখেছি সাংবাদিকরা চেষ্টা করেছেন তাদের দিক থেকে যতটা সম্ভব, কিন্তু আমরা 2-3টি জায়গায় দেখছি যে তথ্য প্রবাহের ক্ষেত্রে একটা ঘাটতি হচ্ছে, যার ফলে সাংবাদিকরা কাজ করতে পারছে না। একটি হচ্ছে যেমন রপ্তানি আয় নিয়ে একটা মানে সমন্বয়হীনতা, বাংলাদেশ ব্যাংক, ইপিবি এবং কি বলে এনবিআর, এটি আপনার মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন। তো এটি নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করতে গেল তখন দেখা গেল যে সাংবাদিকদেরকে প্রকৃত তথ্য দেওয়ার ক্ষেত্রে বারিত করা হলো। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক, তারা আগে রেগুলার একটা তথ্য দিত, তারা এখন একটা পিরিয়ডিক টাইম অনুযায়ী এই তথ্যগুলি দিচ্ছে না, যেটি সাংবাদিকদের প্রতিনিয়ত দরকার। আর কাজে একটি জায়গায় যদি তথ্যের ভিতরে ঘাটতি থাকে, তথ্য যদি সাংবাদিকরা না পায়, আপনি যুগান্তকারী একটা আইন করেছিলেন, আমাদের তথ্য অধিকার আইন, আমরা এই আইন প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত ছিলাম, এবং সেখানে কিন্তু কতগুলি সুনির্দিষ্ট জায়গা ছাড়া বাকি তথ্যগুলিকে অবারিত করার চেষ্টা করা হয়েছে। কাজে আপনি যেভাবে যে মানসিকতা নিয়ে বললেন যে ভাবমূর্তি প্রশ্ন না, আপনি যখন বাংলাদেশে স্বাস্থ্যের, আপনি করোনা নিয়ে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, তখন স্বাস্থ্যের ক্ষেত্রে নড়বড়ে অবস্থাটা আমরা দেখলাম। ড্রাইভার মালিক চলে আসলো, আমাদের প্রতিষ্ঠান পিএসসি, আমাদের প্রতিষ্ঠান এনবিআর, আমাদের প্রতিষ্ঠান পুলিশ, এইখানে যে দুর্নীতিগুলি হচ্ছে, কেউ কেউ এটা বলার চেষ্টা করেন যে এখানে হয় যোগ্য যারা আছেন তারা কাজ করতে পারছেন না, না প্রভাবের কারণের জন্য, অথবা যাদের এটা নিয়ন্ত্রণ করবার কথা তারাই এর সঙ্গে জড়িয়ে পড়ছেন। কাজে এই ঘটনা বের হওয়ার আগে যদি, যেটি দুদকের চেয়ারম্যান বলেছেন যে দুর্নীতির উৎসমুখ বন্ধ করবার জন্য আপনার প্রশাসন বা আপনার দল বা রাজনৈতিকভাবে প্রভাবশালী বা অন্যভাবে প্রভাবশালী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য অভ্যন্তরীণভাবে আপনি কিছু করবেন কিনা? কথাটা হচ্ছে, আসলে দুর্নীতিটা তো নিচের দিক থেকেই বেশি হচ্ছে, এটা হলো বাস্তবতা। তার উৎসমুখ, সেটা কোন জায়গায় কোন উৎসমুখ কয়টা খুঁজবেন। আর তথ্যের ব্যাপারে যেটা বলবো, যে এনবিআর যখন তথ্য দেয় সে হিসাব করে তার ট্যাক্স কত আসলো, সে ওইটা বুঝে বলে। আর আমাদের হিসাব থেকে, বাণিজ্য থেকে যখন বলে তখন তারা কতটা রপ্তানি করতে পারলো সেটা বলে। তা আজকে আমি যে একটা, আপনার যে একটা কর্মসূচিতে আমি ছিলাম, তখন আমি বাণিজ্য মন্ত্রীর সাথে কথা বললাম। আমি বললাম যে অন্ততপক্ষে এই যে তোমাদের একটা হিসাব যে আমার এত রপ্তানি হলো, আর এনবিআর হিসাব করা দেখে যে তার ট্যাক্সটা কতটুকু, রাজস্বকে কতটুকু পেলো, ওইটা কম হলেই যে মনে করে যে কম হলো, বিষয়টা তো সেরকম না। এটার একটা সামঞ্জস্য থাকা দরকার। কাজে ওটাকে ওইভাবেই দেখতে হবে যে এনবিআর তার ট্যাক্স কত পেলাম বা রাজস্ব কত পেলাম সেইটার হিসাব নিয়েই সে বেশি থাকে। আর বাণিজ্য মন্ত্রণালয় ভাবে যে না, তাদেরটাই ঠিক। তো এটা আজকে আমি কথা বলে আসছি, ওই যখন আমি ওই যে যারা রপ্তানি ট্রফি দেওয়ার সময়, যে এটা নিয়ে তারা বসবে, বসে একটা জায়গা আসবে যে এরকম দ্বন্দ্বটা যাতে না থাকে সেটা। আর একটা হচ্ছে যে স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতি তো এমন পর্যায়ে ছিল যে কোনো কাজই তো করা যেত না। সেখান থেকে ধীরে ধীরে তো আমরা অনেকটা সহায় নিয়ে আসছি। আর কোভিডের সময় বিষয়টা ছিল, সত্যি কথা বলতে কি, আমাদের কতগুলি নিয়ম আছে, একটা জিনিস কিনতে গেলে টেন্ডার দাও, তারপরে সরকারি টাকা, ওইগুলি করতে গেলে পরে তো রুগী বাঁচানো যেত না। তখন আমাকে কতগুলি সিদ্ধান্ত নিতে হয়েছে তখন, যেটা ওই সমস্ত দরকার নাই। আমার এখন সিরিঞ্জ কিনতে হবে, এখন যদি আমি টেন্ডার দিয়ে আমার যাই তাহলে ভ্যাকসিন দেবো কবে? আমি সোজা প্লেন পাঠিয়ে দিয়েছি, কোথায় পাওয়া যায়? ছোট সিরিঞ্জ লাগবে, পাওয়া যায় না, বড়টা দাম বেশি। আমি হোক দাম বেশি, আমার এক্ষুনি দরকার, কাজে আমাকে আনতে হবে। আমি 3 দিনের মধ্যে আমি প্লেন পাঠালাম, যা পেলাম কিনে নিয়ে 4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে আমি নিয়ে আসলাম। এখন যদি ওটার উপরে দুর্নীতি ধরতে চান ধরতে পারেন, কিন্তু তখন আমার কাছে ছিল মানুষ বাঁচানোটাই হচ্ছে ফরজ। মানুষকে আমি কীভাবে বাঁচাবো? আমার ভ্যাকসিন কিনতে হবে, ভ্যাকসিন বুকিং দিতে হবে, সরকারিভাবে করতে গেলে দীর্ঘ সময় মানে ইয়ে করতে হবে, টেন্ডার করতে হবে, টাকা দিতে হবে, হেন তেন। আমি কি করব? আমি ভ্যাকসিনগুলোকে বললাম যে এত টাকা আগে ডিপোজিট দিয়ে বুকিং দিতে হবে, প্রাইভেট সেক্টর দিলে সমস্যা নাই, টাকা আমি দিয়ে দিচ্ছি, তো বুকিং দাও। আমি বুকিং দেওয়ালাম। ভ্যাকসিন রাখার জন্য আমার ফ্রিজার দরকার, -70 বা 75 এই ধরনের ফ্রিজার আমার অভাব, একমাত্র কিছু কিছু ফার্মাসিউটিক্যাল আছে, সেটা তো এনাফ না, কারণ আমাদের কিনতে হবে।
আমি এখন টেন্ডার দিয়ে কিনতে গেলে আমার কত সময় লাগবে? আর সোজা অনলাইনে বুকিং দিয়ে কোথায় পাওয়া যায় প্লেনে করে উঠায় নিয়ে চলে আসবে। স্যানিটাইজার আনতে হবে, বিরাট মেশিন, প্লেনে ধরে না, ডিসমেন্টেল করে ভেঙে ওগুলি নিয়ে এসে এখানে লাগায়, তারপর আমরা এই যে পিপি তৈরি, বিভিন্ন তৈরি করা এবং সেগুলিকে স্যানিটাইজ করে সাপ্লাই দেওয়া। আমি তো এইভাবে কাজ করেছি। এখন যে এই সব জায়গায় দুর্নীতি ধরেন, সব দুর্নীতি ধরতে পারবেন। আর ওখানে কোন ড্রাইভার কত টাকা বানালো, কে কী টাকা বানালো, এখন ড্রাইভার লেভেলে যদি করে সেটা খোঁজ করে বের করে আজকে ধরছি বলেই জানতে পারছেন। এতকাল তো জানতে পারেননি, এতকাল তো জানতে পারেননি। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। তো কী করে বানালো এই টাকা? যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। তো এটা তো হয়, বা এটা তো করে আপনারা। এটা এখন ধরার পরে এগুলি চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই। এটা তো একটা মানসিকতা। আর একটা কথা আমি বলি, এটা শুধু আমাদের দেশে বলে না, সারা বিশ্বেই যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায়। কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে, তারা বানায়, তারা তো অপেক্ষা করে থাকে। এটা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। হ্যাঁ, এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর সাংবাদিকরা তথ্য জোগাড় করা এক জিনিস, আর ফাইল চুরি করা আর এক জিনিস। এখন আমি ভ্যাকসিন কিনবো, আমার সেখানে নেগোসিয়েশন হচ্ছে, জরুরি পেপার, আমার অফিসাররা দিন রাত 24 ঘন্টা কাজ করছে। ফাইলটা রেখে কেবল একটু বাইরে গেল, অমনি আপনাদের এক স্বনামধন্য পত্রিকার এক সাংবাদিক ঢুকে সেই কাগজ চুরি করতে গেল। অফিসার এসে ধরলো, সে সেটা নিয়ে গেল বাথরুমে আটকাতে। সেখান থেকে তার বের করা হলো, সে ঢুকালো তার শাড়ির ভিতরে, সেখান থেকে টেনে বের করলো, সেটা বিরাট অপরাধ হয়ে গেল। সে যে ফাইল চুরি করতে গেল এটা কোনো অপরাধ না, সে জন্য কোনো একটা বড় দেশ আমাকে তাকে পুরস্কারও দিয়ে দিল, ফাইল চুরির জন্য পুরস্কার পেল। এটা কি দুর্নীতি, ডাকাতি, চুরি? কোনটা, কি ডেফিনেশন দেবেন বলেন আমাকে, কি ডেফিনেশনটা আছে? তো এই ঘটনা তো ঘটে, এক যুগে এই রুম ওই রুম, এই ঘর ওই ঘর, অফিস টফিস সব নিয়ে। এবং এটা যে নতুন একবার করছে, এর আগে আরেকবার, সেটা হচ্ছে নৌপরিবহনে ঢুকে ধরা পড়ার পরে মুচলেখা দিয়ে দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, সেলিমা রহমান। দেশে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, সবচেয়ে বড় ভয়াবহ হচ্ছে দেশের স্বাধীনতা হুমকির মুখে। আমরা এক অনিশ্চয়তার দিকে ছুটে চলেছি, দেশের মানুষ ধুকে ধুকে মরছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে ভারতের সাথে অসম চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, ছাত্র শ্রমিক নারী পুরুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে, সমস্ত দেশে ঐক্যবদ্ধ হয়েছিল, শুধু কিছু রাজাকার ছাড়া। দেশ স্বাধীন হয়েছে 1952 সালে। আমাদের যে চাওয়া ছিল, আমাদের যা পাওয়া ছিল তা আমরা পাইনি। বাংলাদেশ ন্যায্য ভিত্তিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার। এই মুহূর্তে ভোটচোর সরকার তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।